নবম শ্রেণীর প্রথম যে বাংলা চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি। এই কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। কবিতাটি সম্পূর্ণ শুরু করার আগে মুকুন্দ চক্রবর্তী কে ছিল একটু জেনে নিই। এই মুকুন্দ চক্রবর্তী ছিলেন আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবিদের মধ্যে অন্যতম একজন কবি মুকুন্দ চক্রবর্তী। এনার উপাধি ছিল কবি কঙ্কন। তিনি তার জীবনে এক অমর কাব্য রচনা করেছেন। সেই কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য বা অভয়ামঙ্গল কাব্য বা অম্বিকা মঙ্গল কাব্য। তো এই কাব্যের অন্তর্গত দুটি চরিত্র রয়েছে, একটি কালকেতু এবং অপরজন হচ্ছে ফুল্লরা। এই কালকেতু উপাখ্যানের অন্তর্গত আকেঠিক খণ্ড থেকে আমাদের আলোচ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি গৃহীত হয়েছে। কলিঙ্গ দেশ বলতে কি বোঝায়? বর্তমানের উড়িষ্যাকে। তবে প্রাচীন ইতিহাসের ম্যাপ যদি দেখি তাহলে সমগ্র কলিঙ্গ দেশ কিন্তু কলিঙ্গ দেশের বেশিরভাগ অংশ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ জুড়ে এই কলিঙ্গ দেশ রচিত হয়েছিল। তো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি শুরু করার আগে প্রেক্ষাপটটি একটু জেনে নিই, তাহলে সমগ্র কবিতাটি আমরা বুঝতে পারব। একবার হয়েছে কি, ইন্দ্রের পুত্র নীলাম্বর তিনি ছিলেন অত্যন্ত শিবভক্ত। একবার শিব পূজায় তিনি বসেছেন। তো শিবের যে পত্নী দেবী পার্বতী, অপরদিকে দেবী চণ্ডী, মানে দেবী চণ্ডী এবং দেবী পার্বতী দুজনেই তো একই, খালি দুটো ভিন্ন রূপ। দেবী চণ্ডীর পুজো সেই সময়ে মর্তে প্রচার হয়নি, তাই দেবী চণ্ডীর মনের অবস্থা ভগবান মহাদেব বুঝতে পেরেছেন। এই অবস্থাতে তিনি একটি লীলা করলেন। কিরকম? নীলাম্বর প্রতিদিনের মতন যখন শিব পূজাতে বসলেন তখন একটি কালো ভ্রমর লুকিয়ে থাকলো, মানে সবই হচ্ছে মহাদেবের ইচ্ছা অনুসারেই ঘটছে। কালো ভ্রমর লুকিয়ে রইল কোথায়? না একটা ফুলের মধ্যে। এবার নীলাম্বর তো পূজা করতে বসেছে, ফুল সমেত বেলপাতা যখন মহাদেবকে অর্পণ করলেন তখন সেই কালো ভ্রমর মহাদেবকে কামড় বসালেন। সেই অবস্থাতে মহাদেব রেগে গিয়ে নীলাম্বরকে অভিশাপ দিয়েই ফেললেন যে তুমি মর্তে গিয়ে মানুষ রূপে জন্মগ্রহণ করো। তো মহাদেবের অভিশাপের কারণে ইন্দ্রপুত্র নীলাম্বর মর্তে ধর্মকেতু ব্যাধের ঘরে জন্মগ্রহণ করেন, কালকেতু নামক ব্যাধ নাম নিয়ে। তো নীলাম্বরের যে পত্নী তিনিও অপরদিকে মর্তে জন্মগ্রহণ করলেন ফুল্লরা নাম নিয়ে। পরবর্তীকালে ফুল্লরা এবং কালকেতুর মধ্যে বিবাহ সম্পন্ন হয় এবং ক্রমেই কালকেতু এক মহাপরিক্রমশালী ব্যাধে পরিণত হয়। ব্যাধ কারা? ব্যাধ হচ্ছে যারা আগে বনে পশু শিকার করত, পাখি শিকার করত, তাদের মাংস খেত, এক শ্রেণীর বা এক জাতির মানুষদের বলা হতো ব্যাধ। তো একবার কালকেতু এরকম বনের মধ্যে শিকার করতে গিয়েছেন। তো হঠাৎ বনের মধ্যে একটা কোনো জায়গাতেও পশু পাখির আর সন্ধান পাননি। অবশেষে বনের মধ্যে খোঁজ পেলেন এক স্বর্ণগধিকা অর্থাৎ স্বর্ণ গোসাপ, মানে সোনার বরণ হয়ে থাকবে একটা গোসাপ, এটা খেয়াল করলেন। তো উপায় না পেয়ে তিনি ঠিক করলেন এই স্বর্ণগধিকাকে ধরে বাড়িতে নিয়ে আসবেন এবং তাকে পুড়িয়ে মাংস আহার করে সেদিনের তার জঠর জ্বালা অর্থাৎ পেটের যে জ্বালা, সেই পেটের জ্বালাটা তিনি এবং তার বউ মিলে নিবারণ করবেন, এটা সিদ্ধান্ত নিলেন। তো যেমন সিদ্ধান্ত নিয়েছেন তেমনইভাবে তিনি কাজটা করেছেন। স্বর্ণগধিকাকে তিনি তার বাড়িতে নিয়ে এসছেন। নিয়ে আসার পর কালকেতু গেছেন হচ্ছে তার
একটু হাত পা ধুতে বা রেস্ট নিতে। সেই সময়ে তার বউ উপস্থিত হয়েছে। বউ উপস্থিত হয়ে দেখছে যে তার বর তো মানে কালকেতু তো বন থেকে ফিরে এসছে, কিন্তু কোনো মাংস নিয়ে আসেনি। তার পরিবর্তে কি নিয়ে এসছে? তার পরিবর্তে নিয়ে এসছে একটা সুন্দর, অপূর্ব সুন্দর রমণীকে। অর্থাৎ যে অপূর্ব সুন্দর রমণী ছিলেন দেবী চণ্ডী, এবং এই দেবী চণ্ডী মায়া জালে কালকেতু এবং ফুল্লরার চোখের আড়াল করে নিজেকে স্বর্ণবধিকাতে পরিণত করেছেন, এবং তাদেরই চোখের আড়ালে স্বর্ণবধিকা থেকে রূপান্তরিত হয়ে এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করেছেন দেবী চণ্ডী। তো ফুল্লরা তো ভাবছে যে তার বর বন থেকে হয়তো নতুন কোনো তার সতীনকে নিয়ে এসছেন। সেই সময়ে ফুল্লরা কি করলেন? এই ঘটনা কিন্তু কালকেতু কিচ্ছু টের পেলেন না। সেই সময় ফুল্লরা কি করলেন? ফুল্লরা তার যে সারা বছর মানে 12 মাসের যে দুঃখের কাহিনী, সেটা রমণীর সামনে উপস্থাপনা করলেন। দেবী চণ্ডী তাদের ফুল্লরার সমস্ত বক্তব্য শুনলেন। সমস্ত বক্তব্য শুনলে তার যে উদ্দেশ্য, মানে দেবী চণ্ডীর যে মনের যে ইচ্ছা, সেই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য তিনি কি করলেন? কালকেতু এবং ফুল্লরাকে নির্দেশ দিলেন যে গুজরাট নগরী স্থাপন করতে, এবং সেখানকার রাজা কালকেতুকে নিযুক্ত করলেন। এবার গুজরাট নগরী তো তৈরি হলো কালক্রমে, কিন্তু প্রজা পাবে কোথা থেকে? কালকেতু কি করলেন? কালকেতু সেই সময় দেবী চণ্ডীর শরণাপন্ন হলেন। দেবী চণ্ডী তখন ভাবলেন, না, এর তো প্রজার ব্যবস্থা করতে হবে। তখন দেবী চণ্ডী পার্শ্ববর্তী যে কলিঙ্গ দেশ, সেই কলিঙ্গ দেশের সমস্ত প্রজাকে গুজরাট নগরে ট্রান্সফার করার জন্য নিয়ে আসলেন। তবে এই কলিঙ্গ দেশের সমস্ত প্রজা আনতে গিয়ে দেবী চণ্ডী কিন্তু কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি করেছেন। আলোচ্য কবিতার মধ্যে আমরা পড়ব প্রজার দুর্দশার কথা, কিভাবে ঝড় বৃষ্টির মাধ্যমে সমস্ত প্রজারা তার রাজ্য হারা হয়েছিল, ইত্যাদি সম্পূর্ণ বিবরণ আমরা এই কবিতাতে পড়ব। তাহলে কবিতার নাম, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, মুকুন্দ চক্রবর্তী কে ছিলেন, সমস্ত কিছু এবং প্রেক্ষাপট সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসা যাক আমাদের আলোচ্য মূল কবিতাটিতে। তোমরা বই খাতা নাও, একটা পেন নাও, কারণ আমি বলে দিব যে কোন লাইনটা পরীক্ষাতে বেশি আসে। তোমরা সেই লাইনগুলো দাগিয়ে নিবে এবং পাশে কিছু শব্দের মানেগুলো লিখে রাখবে। যেই শব্দের মানেগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এবং শব্দের মানেগুলো যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার ঠিকঠাক করতে পারবে না। বলেছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কইল মানে হচ্ছে করিল। তাহলে চারিদিকে ঘন কালো মেঘ এমনভাবে ছেয়ে গেছে, সেখানকার মানুষজন একে অপরের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না, এতটা ঘন কালো মেঘে চারিদিক ঢেকে গেছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান হলো উত্তর পূর্ব কোণ, অর্থাৎ আমরা জানি টোটাল 10টা দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত্য, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব এবং অধ। এই 10টা দিকের মধ্যে ঈশান হলো উত্তর পূর্ব কোণকে বলা হয়। তো কি হয়েছে না, ঈশান দিকে চারিদিকে মেঘে ঢেকেছে এবং বিদ্যুতের ঝলকানি সেখানে দেখা গিয়েছে। চিকুর শব্দের অর্থ হলো চুলের মতন,
মানে এখানে চুলের মতন যে বিদ্যুতের যে ঝলকানি, বিদ্যুতের আকাশে যখন খেয়াল করবে বিদ্যুৎ যখন ঝলক দিবে তখন কিন্তু কি হয় যে মেয়েদের যে লম্বা যে চুলগুলো, সেই চুলগুলো যখন হাওয়াতে উড়ে বেড়ায় ঠিক সেই রকম মনে হয়। ওটাই বলছে যে মেঘ সঘনে চিকুর, অর্থাৎ চুলের মতন বিদ্যুতের ঝলকানি ঈশান দিকের মেঘ থেকে মাঝে মাঝে উঠছে। আর কি হচ্ছে, উত্তর আকাশে ঝড়ো হাওয়া বইছে, পবন মানে হচ্ছে হাওয়া, ঝড়ো হাওয়া বইছে, আর মাঝে মাঝে মেঘ ডাকছে দূর দূর করে, গুড় গুড় করে। নিমিষেকে, নিমিষেক বলতে বোঝায় চোখের পলক, আমরা যে চোখ পিটপিট করি সেটাকে বলছে হচ্ছে নিমেষ। নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারিদিক মেঘে ঢেকে গেছে, গগন চারিদিক ঢেকে গিয়েছে মেঘে, এবং কি হচ্ছে না চারি মেঘ থেকে মুষলধারে অনবরত জল অর্থাৎ বৃষ্টি পড়ে যাচ্ছে। এখানে এই লাইনটা দাগাও, নিমিষেকে জোরে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল, এই লাইন থেকে কোশ্চিন আসে। এবার আমরা জেনে নিই এই চারি মেঘ কি, চারি মেঘ কি এই প্রশ্নটাও আসে। চারি মেঘ হলো পুরাণ অনুসারে চারটা মেঘের কথা বলা হয়েছে। সেই চারটা মেঘের নাম কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ, এই চারটি মেঘ। তো এই চারটি মেঘের কাজ কিন্তু চার রকমের হয়ে থাকে। যেরকম সম্বর্ত মেঘ হচ্ছে প্রলয় অর্থাৎ ঝড়ের বন্ধু, আবর্ত মেঘের কাজ হচ্ছে ঝনঝন শব্দে হচ্ছে শিলাবৃষ্টি আকারে চারিদিকে বৃষ্টি নামাবে, পুষ্কর মেঘের কাজ হচ্ছে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি সৃষ্টি করবে, আর দ্রোণের কাজ হচ্ছে ভয়ঙ্কর মহাপ্রলয় সৃষ্টি করবে। এটা হলো চারটা মেঘের কাজ। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ, প্রলয় গণিয়া প্রজা ভাবে বিষাদ। কলিঙ্গ দেশের প্রজারা ভাবছে এই বুঝি প্রবল প্রলয় ঝড় বৃষ্টির তারা সম্মুখীন হতে চলেছে। তারা ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, তাদের মন বিষাদে ভরে গেছে, তাদের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে, উদাসে ভারাক্রান্ত হয়ে গেছে। আর এই অবস্থাতে চারিদিকে মেঘ উচ্চ নাদে ডাকছে, গুরু গম্ভীর আওয়াজে ডাকছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। দাগাও দুটো লাইন। ভবন শব্দের অর্থ হলো ঘর, রড শব্দের অর্থ হলো পালানো। প্রজাদের বুক সেই সময়ে কাঁপছে, তারা ভাবছে যে এই যে ঝড় হনন করে হুড়ুর করে যে বইছে যে ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়াতে তাদের বাড়িতে থাকাটা ঠিক হবে না। এই অবস্থাতে তারা ঠিক করেছে কি না, তারা ঠিক করেছে হচ্ছে তাদের ঘর বাড়ি ছেড়ে যে যেখানে পারবে ছুটে পালাবে। কারণ আগেকার দিনে তো বেশিরভাগ বাড়িঘর ছিল হচ্ছে মাটির তৈরি, বেড়ার তৈরি, খড়ের চাল থাকতো ইত্যাদি, অর্থাৎ কমজোরি বাড়িঘর কিন্তু আগে বেশি ছিল, তাই তো। তো বিভিন্ন ঝড় বৃষ্টিতে কারো চাল উড়ে যেত, মাটির ঘর বাড়ি ভেঙে যেত, দেওয়াল ভেঙে পড়তো ইত্যাদি কিন্তু সম্ভাবনা থেকে যেত। এই ভয়গুলো তারা পাচ্ছিল এবং তারা ঠিক করলো যে যে যেখানে পাবে ছুটে চলে যাবে। পরের লাইনে বলেছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। হরিত শব্দের অর্থ হলো সবুজ ক্ষেত। প্রজারা ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, এবং তারা দেখছে যে সবুজ যে ধান ক্ষেত, সবুজ যে শস্য ক্ষেত, সেগুলো কি হচ্ছে ঝড়ের মধ্যে যে ধুলোগুলো উড়ে আসছে, সেই ধুলোগুলোর চারিদিক সমস্ত কিছু ঢেকে যাওয়ার সাথে সাথে সব শস্য ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধুলোতে আচ্ছাদিত হয়ে পড়ছে, শস্যের ক্ষতি হচ্ছে এইভাবে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, দাগাও।
সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ, ব্যঙ্গ তরকা অর্থাৎ বিদ্যুৎ পড়াটাকে এখানে ব্যাঙের সাথে তুলনা করছে। ব্যাঙ যেরকম লাফিয়ে লাফিয়ে চলে, গ্যাঙর গ্যাঙর আওয়াজ করে, লাফিয়ে লাফিয়ে যেরকম চলে, ঘন ঘন লাফায়, ঠিক তেমনি কিন্তু আকাশের যে মেঘ, সেই আকাশের মেঘ থেকে বিদ্যুৎগুলো কিন্তু ঘন ঘন চারিদিকে পড়তে শুরু করে দিয়েছে। আর কি হচ্ছে, যেন এই যে চারটা মেঘের মধ্যে যে জল, সেই জলের উৎসটা কোত্থেকে আসছে, সেই উৎসটা আসছে হচ্ছে অষ্টগজরাজ, মানে 8টা যে হাতি, সেই 8টা হাতির সুর দিয়ে যে জল, সেই জলটার মাধ্যমে চারটি মেঘের মাধ্যমে অবিরত ধারায় কলিঙ্গ দেশে বৃষ্টি পড়ছে। অষ্টগজরাজ কি? পুরাণ অনুযায়ী মনে করা হয় ইন্দ্রের 8টি গজ মানে হাতি রয়েছে। এই 8টি গজ 8টা দিকে প্রতিনিধিত্ব করে বা রক্ষা করেন। তো এই 8টি গজের মধ্যে কুমুদ, ঐরাবত, পুণ্ডরিক, পুষ্পদন্ত, অঞ্জন, বামন, সুপ্রতীক, সার্বভৌম এরা উল্লেখযোগ্য। এরপরে বলেছে করিকর। করি শব্দের অর্থ হলো হাতি এবং কর শব্দের অর্থ হলো সুর, মানে করিকর বলতে বোঝায় হাতির সুর। তাহলে করিকর সমান বরিশে জলধারা, জলে মহি, মহি মানে হচ্ছে পৃথিবী, জলে মহি একেকার পথ হইল হারা। অর্থাৎ হাতির সুর দিয়ে চারিদিকে এত জলধারা বর্ষণ করছে, বৃষ্টি সৃষ্টি করছে, যেন মনে হচ্ছে গোটা পৃথিবী, অর্থাৎ এখানে কলিঙ্গ দেশের চারিদিকের পথঘাট সব কি হচ্ছে না, জলের মধ্যে সবাই হচ্ছে জলে হারিয়ে ফেলছে, মানে পথঘাট ডুবে যাচ্ছে, চারিদিকে সব একাকার হয়ে যাচ্ছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। চারিদিকে এত জোরে মেঘ ডাকছে, বৃষ্টির আওয়াজ, বায়ুর আওয়াজ, তো সমস্ত কিছু মিলিয়ে একে অপরের যে কথাবার্তা, প্রজাদের মধ্যে যে কথাবার্তা, সেই কথাবার্তা পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সঙ্গরে দাগাও, কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈমিনী। সমর শব্দের অর্থ হলো স্মরণ করা। প্রজারা ঠিকঠাক বুঝতে পারছে না যে এটা ঠিক সন্ধ্যা না দিন না রাত, কারণ চারিদিক একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে। তারা বুঝতে পারছে না এটা আসলে হচ্ছে সন্ধ্যা নেমেছে না বিকাল হয়েছে না রাতে পরিণত হয়েছে ইত্যাদি। সেই সময় কলিঙ্গর প্রজারা ভয়ে কাকে স্মরণ করছেন? জৈমিনী ঋষিকে স্মরণ করছেন। কথিত আছে প্রবল ঝড় বৃষ্টি বা ঘন ঘন যদি মেঘ পড়ে, তাহলে ঋষি জৈমিনীর নাম স্মরণ করতে গেলে অনেকটা প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। প্রবল ঝড়ের প্রলয়ের যে প্রকোপ, সেই প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। তবে বর্তমানে বিভিন্ন গ্রামের দিকে, শহরের কোনো কোনো জায়গাতে, তবে শহরে এটা পুরোপুরি দেখা যায় না বললেই চলে, তবে গ্রামের দিকে কিন্তু এখনো এই ব্যাপারটা রয়েছে যে শাঁখ বাজানোর ঘটনাটা। অনেকে কি করে, শাঁখ বাজায়। প্রবল যদি শিলাবৃষ্টি হয়, দেখা গেল হচ্ছে প্রচণ্ড ঝড় উঠছে, প্রচণ্ড হচ্ছে ঘন ঘন বাজ পড়ছে, সেই সময়ে কিন্তু ঘরে ঘরে শঙ্খের আওয়াজ কিন্তু শোনা যায় গ্রামগঞ্জের দিকে। এরপর বলেছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। চারিদিকে এত প্রলয় সৃষ্টি হচ্ছে, সেই সময়ে রবি অর্থাৎ সূর্যের যে আলো, সেই সূর্যের আলোটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে মানে হচ্ছে চড়ে বেড়ানো, মানে ভ্রমণ করা। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কলিঙ্গ দেশের সমস্ত কিছু জলে থই থই হয়ে গিয়েছে, এমনকি সাপের গর্ত পর্যন্ত ডুবে গেছে। এই কারণে
সেই গর্ত থেকে সাপগুলো কি হয়েছে, চারিদিকে বেরিয়ে যে যেখানে পারছে সেদিকে কিন্তু চলে যাচ্ছে। গ্রামগঞ্জের দিকে বন্যার সময়ও কিন্তু সাপেরা চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি গাছের মধ্যে উঠে যায়, কারো বাড়ির চালের মধ্যে লুকিয়ে তারপর গোয়াল ঘরে গিয়েও আশ্রয় কিন্তু নেয়। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর দাগাও। লাইনটা থেকে কোশ্চিন আসে, আছুক শস্যের কার্য হেজা গেল ঘর। আছুক শব্দের অর্থ হলো যা কিছু, হেজা শব্দের অর্থ হলো নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ তাদের ঘরের মধ্যে 7 দিন নিরন্তর বৃষ্টির কারণে তার ঘরের মধ্যে সঞ্চিত সমস্ত শস্য দানা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মেঝেতে পড়য়ে শিল বিদারিয়া চাল, এই লাইন দুটোও দাগাও। মেঝেতে পড়য়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। বিদারিয়া মানে কি, ছড়িয়ে পড়া। তো চাল ফুটো হয়ে বড় বড় শিলের দানা সেগুলো মেঝের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন মনে হচ্ছে ভাদ্র মাসে যেরকম গাছের গোড়াতে পাকা তাল পড়ে থাকে সেই রকম তালের মতন বড় বড় শিল গোটা মেঝেতে ছড়িয়ে রয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। পরের দুটো লাইনও দাগাও। এই যে কটা লাইন প্রচণ্ড ইম্পর্টেন্ট। কি করছে দেবীচণ্ডী, কি করছেন দেবীচণ্ডী? দেখছেন যে প্রলয়, এত প্রলয় যে সৃষ্টি হচ্ছে, সেই প্রলয়ের সৃষ্টির কারণে সমস্ত চারিদিক ভেঙে গেল, বড় বড় যে সমস্ত অট্টালিকা, পাকা ঘর, মঠ ইত্যাদি রয়েছে সেগুলো কিন্তু ভাঙছে না। সেই সময়ে আদেশ কাকে দিচ্ছেন? বীর হনুমানকে দিচ্ছেন। বীর হনুমানকে আদেশ দেওয়ার কারণে বীর হনুমান কি করছেন? সমস্ত চারিদিক লণ্ডভণ্ড করতে শুরু করে দিচ্ছেন। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। অর্থাৎ ঘরগুলো কি হচ্ছে না, সুবিশাল জলরাশির কারণে সমস্ত কিছু চারিদিকে ভেঙে ভেঙে পড়ছে। এবং জলের যে ঢেউ, সমুদ্র বা নদীর যে ঢেউ, সেই নদীর ঢেউগুলো বা সমুদ্রের ঢেউগুলো কিন্তু পর্বতের সমান বা পর্বতের আকার ধারণ করেছে, সেই হিসাবে চারিদিকে আছড়ে পড়ছে। চণ্ডীর আদেশে থাই নদীগণ, দেবী চণ্ডীর আদেশে নদীগুলো কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠছে, ফুলে ফেপে উঠছে, যেন কলিঙ্গ দেশে আরো প্রলয়ের সৃষ্টি হচ্ছে, আরো বিপদের সম্মুখীন হচ্ছে। লাস্ট লাইনে বলেছেন কবি অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। শুরুতেই বলেছিলাম অম্বিকা মঙ্গল হচ্ছে চণ্ডী মঙ্গলের কাব্যের অপর নাম, এবং কবি কঙ্কন হচ্ছে কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। এটা মধ্যযুগীয় কবির স্টাইল, লাস্টের দিকে যে নিজের নাম এবং কোন কাব্যের অন্তর্গত সেটা উল্লেখ করা থাকবে, এটাকে বলা হয়ে থাকে ভণিতা। তো কবি কি বলছেন না, অম্বিকা মঙ্গল কাব্যে তিনি গানের মাধ্যমে এই সমস্ত কিছু ব্যাখ্যা করছেন। এইভাবে লাস্টের দিকে আমরা পরবর্তীকালে যদি ওই কাব্যটা যদি পড়ি তাহলে দেখব যে কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা এইভাবে দেবী চণ্ডীর লীলার কারণে সবাই গুজরাটে এসে উপস্থিত হচ্ছেন এবং ব্যাত কালকেতু অর্থাৎ রাজা কালকেতুর প্রজা বৃদ্ধি পাচ্ছে। আশা করি আলোচনাটি ভালো লাগলো। যদি আমার এই উপস্থাপনা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করো, তোমাদের মূল্যবান মতামত জানাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।